গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন সৈয়দ মুস্তফা সিরাজের গল্প ইস্কাপন এবং তিরি। ইস্কাপনের একটা আসল নাম ছিল, তার বোন তিরিরও ছিল, কিন্তু তাদের তাসের দেশের লোক করে ফেলেছিল কপালীতলার মেয়নবাবু। আগের দিনে গায়ে পালে পালে হনুমান হানা দিত। হিন্দুদের ধর্মভয়, এদিকে মুসলমানদের মধ্যেও কালক্রমে সেই ধর্মভয়ের একটা ছায়া পড়েছিল। বড় জোর অহিংস ধরনে হেই হাই চেঁচানো ছাড়া আর কিছু ঘটত না। এইতে পালের গোদার সাহস বেড়ে যায় এবং স্বৈরাচার হয়ে ওঠে। দোগাছির বাঘা মৌলভী সাহেবের ফতোয়াতেও কাজ হয়নি। বড়জোর ইসব নামে একটা জেহাদিচ্ছু গোয়ার চাষা গোদাটার ঝুলন্ত লেজ কেটে দিয়েছিল। তাতে আরও অত্যাচার বেড়ে যায়। দূর গায়ের লোকেরা কপালীতলার শীর্ষে তার হিংস্র হাঁকরানি শুনতে পেত। অবশেষে রায়চৌধুরীদের মেয়নবাবু বন্দুকের লাইসেন্স পেল। সেই বন্দুক নিয়ে বেরিয়ে পড়ার শুরু থেকে মুসলমান পাড়ার ইস্কাপন তার পেছনে থেকেছে। গোদাটার নাম দিয়েছিলেন নিসিং পণ্ডিত, অ্যাটিলা দি হন। মাঠের বটগাছে যখন অ্যাটিলাকে বধ করা হলো, চারিদিকের গায়ের লোক ভেঙে পড়েছিল। বোঝাই যায় মেয়নবাবুর চেলা ইস্কাপনকেই সেই মহাভারতের কুরুক্ষেত্র পর্ব শতমুখে বর্ণনা করতে হয়েছিল। তবে মরার আগে অ্যাটিলা ইস্কাপনের একটা কানের লতি নিয়ে যায়, ফলে সে কান কাটা ইস্কাপন হয়ে ওঠে। তার কিছুদিন পরে কালবৈশাখী ঝড়ে ভাঙা ডাল কুড়োতে গিয়ে তীরের একটা চোখে খোঁচা লাগে। পরে তার নাম হয় তিরিকানি। ভাই বোনের যা চেহারা, তাতে বিয়ে হওয়া কঠিনই ছিল। তার উপর ভিটে বাদে এক কড়িরও সম্পত্তি নেই। একজন ক্ষেত মজুর, অন্যজন ধান কুটনি। একজন মাঠে মেয়নবাবুর জমিতে ধান কাটে, অন্যজন মেয়নবাবুর ঢেকিতে ধান কোটে। দুজনেরই গলায় সুর আছে। কপালীতলার মাঠে ভাই গান গায়, বোন গায়ে ঢেকি চেপে, দুলে দুলে নাচের ভঙ্গিতে। পাড়া গিয়ে দুপুরের ঘুম ঘুম সুরে স্মৃতি জাগানো, যখন নিঝুম দুপুরে বাজ পড়া তালগাছের মাথায় চিল ডাকে বিষাদে। নিমের পাতায় শিরশির করে উঠে অন্যমনস্ক বাতাস। হাজার হাজার বছরের গ্রামীণ অবচেতনার গহন জল কাঁপতে থাকে। কত কি মনে পড়ে যায়, কত সকাল দুপুর বিকেল, কত রাতের এক চিলতে স্বপ্ন ঝিলিমিলি রাংতার মতো কালো জলের নদী রূপালীর অতলে পড়ে থাকা, যা অলৌকিক রোদে প্রতিফলিত। ওদিকে হনুমান হত্যার পাতকেই যেন মেয়নবাবুর পেটে শুলের রোগ হলো। এক দুপুরে রূপালী নদীর ওপারে জঙ্গলে পেট চেপে ধরে সে ধরফর করছিল। বন্দুক পাশে পড়েছিল। ইস্কাপন দৌড়ে গিয়ে দেখে বন্দুকটা তেমনি পড়ে আছে, মেয়নবাবু নেই। অনেক খুঁজে নদীর দহের ধারে তার লাশটা পাওয়া গেল। এক হাত জলের দিকে বাড়ানো, অন্য হাত পেটের তলায় উপুড় হয়ে পড়ে আছে, চাপ চাপ রক্ত। জল খেতে গিয়েছিল, পায়নি। অ্যাটিলাও মরার আগে জল পায়নি। লোকে দুয়ে দুয়ে চার করার এমন সুযোগ ছাড়ল না। বিরাট প্রায়শ্চিত্তযজ্ঞ হয়েছিল সেবার। ইস্কাপন এসব পাপটাপ মানে না। তার মতে দিনরাত টোটো বন্দুক হাতে ঘুরে বেড়ানো, নাওয়া নেই খাওয়া নেই, খালি পেটে যেখানে সেখানে জল গিলেছে, জঙ্গলে আপল কুপল খেয়েছে কত সময়ে। বাবুকে বন্দুকের নেশায় পেয়েছিল, ওই নেশাতেই খেলো। ইস্কাপন একলা হয়ে পড়েছিল। তার মাথার উপর ছাদের মতো দুর্দিনের নিরাপত্তা ছিল, সেটা গেল। বেমরসুমে ইস্কাপনের পেটের ভাত জোটে না। ওদিকে তিরিকানির বয়স বাড়ছে, ডাগর হয়েছে। আজকাল কেউ না কেউ একলা পেলে খপ করে তার হাত চেপে ধরে। ভাই বোন টের পায় মেয়নবাবু তাদের পথে বসিয়ে গেছে। অথচ তিরিকে ধান কুটতে যেতেই হয় গেরস্ত বাড়ি। কিছু চাল আনে। ইস্কাপন বিল খাল খুলে শাকপাতা নিয়ে আসে। সন্ধ্যাবেলা উঠোনে উনুন জ্বলে। মাটির হাঁড়িতে শাক ভাত সেদ্ধ করে এক চোকালে মেয়েটা। ইস্কাপন দাওয়ায় বসে তাকিয়ে তাকিয়ে দেখে। সেবার প্রচণ্ড খরা, মাঠে ধুলো উড়ে, সব জলা শুকিয়ে কাঠ ফাটা। বৃষ্টির জন্য মুসলমানরা মাঠে গিয়ে নামাজ পড়ে। হিন্দুরা অষ্টপ্রহর খোলকত্তাল বাজিয়ে নাম সংকীর্তন গায়। বাবা ধর্মরাজের চত্বরে সন্ন্যাসী এসে ধুনো জ্বালে এবং যাগযজ্ঞ হয়। রাতে উৎকট গরমে কুড়ে ঘরের দাওয়ার নিচে ছেঁড়া তালাই বিছিয়ে শুয়ে আছে ইস্কাপন। দাওয়ায় দরজার সামনে শুয়েছে তিরি। সে মেয়ে, গা খুলে শুয়েছে, গাময় ঘামাচি, ঘুমের ঘুরে খোলামকুচি দিয়ে চুলকোয়। নিচে শুয়ে ইস্কাপন আকাশের ছায়াপথ দেখছে। হঠাৎ চাপা গলায় তাকে তিরি ডাকে, ঘুমলি? ঘুম কই? আজ মোল্লাবাড়ির ধান কুটছিলুম, তখন মোল্লা এলো বেলডাঙ্গার হাট থেকে। বাজা গাই গরুটা বেঁচে এলো। আর চোখে দেখলুম কাঠের সিন্ধুকে গোছা গোছা নোট রেখে দিল। ইস্কাপন খুক খুক করে হাসে, কিছু বলে না।
কানা বোন, একটি চোখ, তাও আর চোখ। তুই দাঁড়িয়ে থাকবি গোয়ালঘরের পেছনে, আমার চেনা বাড়ি, দেখে এসে তোকে বলবো। তারপরে তারপরে দেয়াল গর্ত করবি, আমি ঢুকবো। শীত বলে ইস্কাপন আবার হাসে, চাপা হাসি। পারবি না? কেন পারবি না? তুই তো মরদ মানুষ। ইস্কাপন চুপ করে থাকে, কখন এসব কথা ভুলেও ভাবেনি। কিন্তু বোনটার বুদ্ধি আছে। কি হলো, পারবি না? ইস্কাপন হাই তুলে বলে, পারবো মনে হচ্ছে। তবে উঠ। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। লঘু চৌকিদার হেঁকে গেল, আর বেরোবে না, ওঠ। ভাই বোনে ওঠে। ঘরের কোনা হাতড়ে বাপের কালের ভাঙা শাবল বের করে। দুজনই কিন্তু থরথর করে কাঁপে, কাঁপতে কাঁপতেই বেরিয়ে যায়। সেবার কপালীতলার থানায় এসেছেন নতুন দারোগা, লালমোহন খাস্তগির নাম। লোকে বলে লাল দারোগা। চোখ ঘুরিয়ে তাকালেই দাগি চোর কাপড়ে চোপড়ে হয়। আর সেইবারই কপালীতলার সব গেরস্ত বাড়ি কোনো না কোনো রাতে শীত কেটে চুরির খবর। গায়ে চোর ডাকাত ছিল না বললেই চলে থানার দাপটে, এবং লোকগুলো হাঙ্গামা হুজ্জত ভালোবাসে না বংশ পরম্পরা। গোড়ার দিকে সন্দেহভাজন লোকেরা বেদম মার খেল, সে মারের মা বাপ নেই। লালু দারোগার কারবারই আলাদা। কানকাটা ইস্কাপনকে কে সন্দেহ করবে? অমন সরল গোবেচারা বোকা হাবা মানুষ আর দুটি নেই গায়ে। আর কানি মেয়েটাও তেমনি, সুর ধরে গান গেয়ে ঢেকিতে পার দেয়। মেয়ে মহলে জনপ্রিয়তা আছে, বিয়ে শাদিতে নাচে গায়, পুরুষ সে যে ফর্সি দেয়, কেউ ভাবতেও পারে না গেরস্ত বাড়ির গুপ্ত তথ্য সে আঁচলে চালের সঙ্গে গিট দিয়ে বাঁধছে। কিন্তু ইস্কাপনের চুকচুকে শরীর, পাঁজরের হাড় মাংস, মুখের তৃপ্তি আর সারাদিনের নাক ডাকানো ঘুম, ওদিকে ঢেঁকিতে চেপে কানি মেয়েটাও ঢুলতে থাকে। শরীরে ফুলন্ত ভাব, হঠাৎ যৌবন জেল্লায় ফেটে পড়ছে। হাঁটতে পাছা দোলে, আত্মবিশ্বাসের জলজলে ছটা। ক্রমশ এসব দিকে চোখ পড়ে লোকের। লালু দারোগার ডাক আসে। রঘু চৌকিদার তলব দিয়ে যায় দুজনকে। দারোগা ধূর্ত চোখে খুঁটিয়ে ভাই বোনকে দেখতে দেখতে হাসেন। তর তো দেহি এক গোয়া কানি নাই, নিল কেডা চিলে? ইস্কাপন করুণ হাসে। আগেলা হনুমানে। হনুমানে? এই মরছে, অর্থদেহি এক চক্ষু নাই। তিরি কাঁপতে কাঁপতে বলে, গাছের ডাল পড়েছিল হুজুর, ঝড়ে। ঝড়? হাই মরছে। দারোগা হাহা করে হাসেন। এই সময় ভুবন জমাদার, সেপাই বাহিনী, কিছু মাতব্বর লোক আর দুজন বাহকের মাথায় চাপানো দুটো বস্তা নিয়ে থানায় হাজির। ইস্কাপনের বাড়িতে বমাল মিলেছে 1.5 বস্তা ধান চাল, তার মধ্যে গয়নাগাটি আর টাকা পয়সার পুটুলি, এক ঝাঁক থালাবাটি গেলাস, সবই কাঁসার। তেওয়ারি, দারোগা হাঁকেন, মাইয়া ডারে লইয়া যাও। ফজল আর সমাদদার লোক কান কাটা ডারে। এখন আইনের কাজ আইন করুক, কি কন আপনারা? বোঝাই যাচ্ছে ব্যাপারটা কি দাঁড়াবে, তবু সবাই ফ্যাঁক ফ্যাঁক করে হাসে। প্রায় 1.5 বছর পরে সুদূর শহরের জেলখানা থেকে একই সময় খালাস পেল ইস্কাপন আর তিরি। গঙ্গার ধারে জেলখানা, বাঁধে বটগাছ, বটতলায় চা পান বিড়ির দোকান আর এক সন্ন্যাসীর আড্ডা। বটতলায় দাঁড়িয়ে ভাই বোন পরস্পরকে দেখছিল। তীর একটু হাসে। চাল যাই। কোথায়? গায়ে। ঘাড় নাড়ে ইস্কাপন। না। মরণ? তাহলে যাবি কোথায়? ইস্কাপন অনবরত দাড়ি চুলকোয়, জেলে গিয়ে দাড়ি রেখেছে, মাথায় লম্বা চুল হয়েছে, খুব নামাজ পড়ত, আর তার ফকিরি চালচলন দেখে বিজ্ঞ জেলার খুশি হয়েছিলেন। ভেবেছিলেন লোকটা ছিল চোর, সাধু হয়তো হোক, সে তো ভালোই। হঠাৎ তিরি বলে, তুই তো ফকিরের মতো চেহারা করেছিস, আয় ভিক্ষে যাই। আমার একটা চোখ কানা, তোর 2টো চোখ কানা হোক। ইস্কাপন গম্ভীর হয়ে বলে, হোক। চোখ বুঝে থাকবি, আমি তোর লাঠি ধরে বাড়ি বাড়ি ভিক্ষে করে বেড়াবো। আর ইস্কাপন বুঝেছে, বলে তারপর এ গা ও গা ঘুরে এক অন্ধ ফকির, তার লাঠি ধরে বেড়ায় একটা যুবতী মেয়ে, তারও একটা চোখ নেই। তারপর শীত কেটে চুরি হবেই সে গায়ে, তবে আর ধান চাল নয়, বাসন কোষণ, গয়নাগাটি, নয়তো টাকা। ভাই বোন আরও চালাক হয়েছে, সদর শহরে মহাজন ধরেছে, কত ধুরন্ধরের সঙ্গে ভাবও হয়েছে। ওদিকে পাড়াগার পথে ভিক্ষের ঝুলি কাঁধে ঘুরে বেড়ায় এক সংসার ত্যাগী ফকির আর ফকিন্নি, গলায় পাথরের মালা আর মন মাতানো সুর। নির্জন দুপুরে সেই সুর আগের মতোই ঘুম ঘুম আচ্ছন্নতা আনে। পয়সা কড়ি জমেছে, তবু অভ্যাস, নেশা ধরে গেছে রক্তে। রাত না চড়ে শান্তি পায় না। শহরের বস্তি এলাকায় ঘর ভাড়া করে ভাই বোন থাকে, ছেঁড়া কাঁথার তলায় বমাল,
সুযোগ মতো গদিতে বেঁচে আসে। সকাল হলে আবার গঙ্গা পেরিয়ে কাহা কাহা মুল্লুক দূরের পাড়া গায়ে। তেমনি এক গায়ের নাম হলো কুসুমপুর। মক্কিম মোল্লা সেখানকার বড় চাষি। 4টে মরাই, 2 জোড়া হালের বলদ আর জোত জমার মালিক। এক বৃষ্টিবারে সন্ধ্যাবেলা তার দরজায় অন্ধ ফকির আর এক তরুণ ফকিরনি জোড়া গলায় হাঁক ছেড়েছে, ইয়া হক মওলা। বৈঠকখানায় সবে হারিকেন জেলে নামাজ সেরে মোল্লা সনের দড়ি কাটছে ঢেরা ঘুরিয়ে। অভ্যাস। বয়স হয়েছে, তবু গতর চনমন করে। কিছু না কিছু করা চাই। হাঁক শুনে তাকায়। অন্ধ ফকির বলে, সালাম আলাইকুম। এক চক্ষু ফকিরনি হাত তুলে কপালে আদাব দেয়। মোল্লা বলে, আলাইকুম সালাম ফকির সাহেব। রাতটুকুন শোবার ঠাঁই চাই বাপজান। মোল্লা ফকিরনিকে দেখে বলে, এটি কে বটে ফকির সাহেব? ওটা আমার বহিন বাপজান। আমি 2 চোখে দেখি না, ও 1 চোখে। কপাল দেখুন। কি আর করি, ভাই বোনে ভিক্ষে শিক্ষে করে বেড়াই। মোল্লা বলে, আসমান জোর বর্ষাচ্ছে, এই সময় মেহমান এলে ফেরাতে নেই। ঠাই পাবে ফকির সাহেব। ফকিরনি চোখে ঝিলিক তুলে বলে, খানাও চাই মোল্লা সাহেব। পাবে পাবে, হাত তুলে আশ্বস্ত করে প্রৌঢ় মোল্লা। সে রাতে ফকিরনি শোবার ঠাঁই পেয়েছে বাড়ির ভেতরে। স্ত্রীলোক সে, স্ত্রীলোকের ইজ্জত আছে। মনে মনে হেসে ফকির বৈঠকখানায় শুয়ে পড়ে। তক্তপোষে কাঁথা ও বালিশ পেয়েছে। ঘুমে চোখ জড়িয়ে আসে, অথচ ঘুমোবার জো নেই। কখন ফকিরনি এসে জাগাবে সেই প্রতীক্ষা। ঝুলির মধ্যে শীতকাঠিতে হাত ভরেই চুপ করে পড়ে আছে সে। চোয়াল শক্ত, অন্ধকারে চোখ জ্বলছে। মধ্যরাত্রে বৃষ্টি থামল। তারপর গাছের পাতা থেকে টুপটাপ ফোঁটা ঝরে। রাতের পাখি ডানা ঝাপটায়, ঝিঝি ডাকে। ফকিরনি আসে অবশেষে। পায়ে হাত রেখে ফিসফিস করে, হায়। পূর্ব দক্ষিণ কোণার বড় ঘরেই মাল আছে। সব দেখা হয়ে গেছে। দেয়ালের পিছনটা বৃষ্টির ছাট পেয়ে নরম হয়ে আছে। সহজেই মাটি খসে যায়। নিপুণ হাতের শীতকাঠি চুপি চুপি মাটি খসায়। তিরি ঢুকবে ভেতরে। ইস্কাপন মুখ ঘোরাবে। তিরি শাড়ি খুলবে, জামা খুলবে, ন্যাংটা হয়ে ঢুকবে। তেলও মেখে নেবে ঝটপট। এই কাজে তার তুলনা নেই। এবং এভাবেই তিরি ঢুকল। ইস্কাপন হুমড়ি খেয়ে গর্তের সামনে বসে আছে। বসে আছে তো আছেই, কোথায় যেন চাপা শব্দ হলো কয়েকবার। তারপর সব চুপ। পা ব্যথা করে। ইস্কাপনের তিরি আসে না। আর এলো না তিরি। ভোর হয়ে আসছে। কাক কোকিল ডাকছে, তিরি এলো না। তখন ইস্কাপন উঠল। রাগে ভয়ে দুঃখে কাঁপতে কাঁপতে মাঠের দিকে চলল। নদীতে সবে ঢল নেমেছে। গাঢ় হলদে জলের স্রোত বইছে। সেই ধূসর ভোরবেলায় অনেক কিছু ভাবতে ভাবতে ইস্কাপন করল কি, তিরির কাপড়টা, ব্লাউজটা আর শীতকাঠিটা নদীতে ডুবিয়ে দিল। তারপর ঘাটের দিকে পার হলো। খেয়া নৌকায় পার হবে। কোথায় যাবে আর? শহরেই ফিরবে আপাতত। এর কিছুদিন পরে ইস্কাপন গদিতে কিছু পুরনো বমাল বেচতে গিয়ে ধরা পড়ে। টিকটিকিরা ওঁত পেতেছিল। ইস্কাপন ফকির এখন জেলে। 6 বছরের মেয়াদ। তিরির চিঠি যায় মাসে মাসে। ভালোই আছে। কুসুমপুরও জায়গা ভালো। মক্কি মোল্লাও লোক ভালো। মেয়াদ খেটে ফিরলে আল্লাহর ইচ্ছায় তুমিও ভালো হয়ে যাবে। বিয়ে শাদী করবে। চিরদিন একরকম থাকা পোষায় না। তিরির চিঠি যায়, আল্লাহর দয়ায় আমার কোলে সোনার চাঁদ ছেলে হয়েছে। মেয়াদ খেটে এসো, দেখে মন ভরবে। কপালে এত সুখ ছিল ভাবিনি। ইস্কাপন খেপে যায়। ইচ্ছে করে, যাকগে, বোনের তো একটা গতি হয়েছে। কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারে না, সেই রাতে ব্যাপারটা ঘটেছিল কি, কি হয়েছিল। হারামজাদি মেয়েটা তা প্রাণ গেলেও যেন বলবে না। আসলে মোল্লা লোকটা অতিশয় ধূর্ত। ইস্কাপন কপি খেতে বসে চুপি চুপি কাঁদে। পরনে জেলের পোশাক, চুলে সত্যিকারের জটা, দাড়ি বুক ভাসিয়েছে। সে স্তব্ধভাবে কাঁদে, হয়তো দুঃখে, হয়তো সুখে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের গল্প ইস্কাপন ও তিরি। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।